হরিণ দাঁড়িয়ে আছে, ওইটা হলো কৃষ্ণসার হরিণ, যাকে সলমান খান শিকার করতে গিয়ে জেলে গিয়েছিল। আমি তো ভাবছিলাম প্রথমে কোনো মানুষই অনেক ছেলে ফেলে ইয়ার কি মারছে, যে এরকম বাদর এরকম ভাবে আওয়াজ করতে পারে কোনো আইডিয়াই ছিল না আমার। কোনো ইয়ে করে না, মানে কোনো ক্ষতি করে না, কামড় টামড়ে কিছু করে না, শুধু বাঘের লেজ টানে, তাই তো? দুষ্টু বাঘের লেজ টানে, যেটুকু দেখানোর জন্য রেখে দেয় সেইটুকুই দেখা গেল, আলাদা কিছু না। আমরা কলকাতাতে এসে কলকাতার জিনিসই দেখছি এখানে। এখানে যে এরকম আর কি দুটো জিনিস নিয়ে আসছে। বাঙালি ব্যবসায়ী আছে। এটা রয়্যাল বেঙ্গল, ওটা হোয়াইট টাইগার। এটা কিন্তু রথের চাকার মানে রথের যে ওয়েট তার জন্য কিন্তু রাস্তার মধ্যে এইরকম তোমার গর্ত সৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। রয়েছি আমরা পুরীতে, আর আজকে ডে 3। আর আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম, রাদার দেন ফ্রম আওয়ার হোটেল রুম। আজকে স্টার্ট করছি আমরা পুরী আর ভুবনেশ্বর হাইওয়ের ওপরে দাঁড়িয়ে। তো আজকের আমাদের ডেস্টিনেশন নন্দনকানন। অলরেডি আমরা আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড 40 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। রাস্তা মারাত্মক সুন্দর, একদম পুরো মাখনের মতো রাস্তা। আর মানে আমি অ্যাক্টিভা নিয়ে অ্যারাউন্ড 65-এর অ্যাভারেজে চলছি, তার মানে বুঝতে পারছি কীরকম মানে রাস্তা। মানে বাইক টাইক হলে তো মোটামুটি এটা 75-80 চলেই যায় অ্যাভারেজ। তো সেই রকম লেভেলের রাস্তা, সাই করে গাড়ি যাচ্ছে, মানে অসুবিধা হয়নি। 40 কিলোমিটার রাস্তে নিমিষের মধ্যেই চলে এসেছি। তো আমরা এখানে এক জায়গায় ব্রেকফাস্ট করব। এখানে এক জায়গায় দাঁড়ালাম আর কি, অনেকক্ষণ খুঁজে জানি না কেন উড়িষ্যার লোকেরা এত লেট, মানে যেখানে যাচ্ছি সব ধাবাগুলো বন্ধ, নালে শুধু চা বেচছে এইরকম টাইপের, কোথাও খাবার পাচ্ছে না। খুব কম জায়গায়, লিমিটেড জায়গায় দেখছি খাবার বিক্রি করছে। তো অনেক খোঁজার পরে চায়ের দোকান ভর্তি, চায়ের দোকান একদম কিলোমিটার অন্তর অন্তর চায়ের দোকান, কিন্তু খাবারের দোকান খুব কম রয়েছে। তো এখানে একটা পেলাম, এখানে আমরা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন চাটা খেয়ে নেক্সট 40 কিলোমিটার আমাদের কভার করবো। সো হোপ উইদিন অ্যান আওয়ার অর লেস আমরা কমপ্লিট করে ফেলবো। তো চলো পৌঁছে দেখা হচ্ছে। অ্যান্ড ফাইনালি আফটার 80+ কিলোমিটার ড্রাইভ আমরা পৌঁছে গেছি নন্দনকানন। তো বেসিক্যালি আমার পেছনে যে বিল্ডিংটা দেখছি এটা পার্কিং লট। তো এই হচ্ছে সামনের নন্দনকাননের বিল্ডিং, সামনে হয়তো টিকিট কাউন্টার আছে, জানি না কি। তো এই আর কি, বেশ ভালো রাস্তা ছিল, সেজন্য খুব আরাম করে আসতে পেরেছি। মাঝখানে লাস্ট অ্যারাউন্ড 10 কিলোমিটার মধ্যে একটু শর্টকাট নিতে গিয়ে মানে লোকালয়ে ঢুকে গেছিলাম বলে একটু রাস্তাটা খারাপ পেয়েছে, আদারওয়াইজ তো খুব স্মুথ। আর ভোরবেলা বেরিয়েছিলাম বলে একদম ট্রাফিক লেস ছিল, সাঁই করে টানছিলাম, অ্যাক্টিভাতে 80-তে চলছিল গাড়ি এইরকম। যত বেলার দিকে হলো মানে আমাদের ফার্স্ট ব্রেকটা নেওয়ার পরে, ব্রেকফাস্ট ব্রেকটা নেওয়ার পরে আর কি, তখন দেখি একটু ট্রাফিকটা মডারেটলি হাই হয়ে গেছিলো, তো একটু স্লো হয়ে গেছিলো তখন স্পিড। দেখো, সো অল গুড। নাও চলো দেখি টিকিট কি আছে, কত করে কি টিকিট নেয়, ক্যামেরার জন্য এক্সট্রা কিছু চার্জ নেয় কি না, নেবে তো অবশ্যই। আর এখানে হোয়াটসঅ্যাপেও টিকিট কাটা যায়, এখানে ব্যানার লেখা রয়েছে সব। হোয়াটসঅ্যাপে এই কিউআর কোড স্ক্যান করে তোমরা টিকিট কাটতে পারো। সেটা আমি প্রসেসটা সামনে গিয়েই করছি, যদি টিকিট কাউন্টার ফাঁকা থাকে তো ডাইরেক্ট ওখান থেকে কাটবো, এলস যদি খুব লাইন থাকে হোয়াটসঅ্যাপ দিয়ে ট্রাই করবো একবার করার। তো চলো আপাতত যাওয়া যাক। একটা ছোটো জিনিস বলে দিই, নন্দনকাননে ঢোকার আগে কোনো রকমের ফুড অ্যালাও, বাট কোনো রকমের প্লাস্টিক্স অ্যালাও না ভেতরে। তো অনেকে চিপস নিয়ে আসো যারা, আমি পার্কিংয়ের ওখানে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে চিপস নিয়ে তোমরা কাগজের ঠোঙার মধ্যে ঢেলে নিয়ে যেতে পারো, বাট প্লাস্টিকের র্যাপার ইউজ করতে না, ওটা অ্যালাউ করবে না। তো যাই হোক, এখন আমরা কিছুই নিয়ে যাচ্ছি না আর কি, ভেতরে যদি কিছু পাই তো কিনে খাবো, নাও একটু জল কিনবো, জল খাবো, জল তেষ্টা পেয়েছে, দেন তারপর ঢুকবো ভেতরে। তো এখানে হচ্ছে আমাদের ব্যাগ চেকিং, যেটা যে পিঠের ব্যাগটা সেটা, আর যেটা তোমাদের বললাম খাবার অ্যালাও বাট পলিথিন অ্যালাও না, সেই জন্য ওগুলোকে কেটে কাগজের জায়গায় ঢুকে দিচ্ছে। হ্যাঁ ওটা অবশ্যই, হ্যাঁ না প্লাস্টিক জিনিস কখনোই সেফ না। যে প্লাস্টিকটা তোমার খাবার অ্যালাও, খাবার নিয়ে ঢোকো, কিন্তু এরমভাবে প্যাক করে দেবে এখানে। তো যেহেতু আমরা প্রথমেই গাড়িতে রেখে এসেছিলাম, তো আমাদের ব্যাগে কোনো খাবারই নেই। সো চলো, প্লাস্টিকের জলের বোতল অ্যালাও ভেতরে, দ্যাটস ওকে। বাট কারণ ওগুলো কী হয়, খাবারের প্লাস্টিকগুলো যেগুলো, ওগুলো ছিঁড়ে কেটে এদিক ওদিক ফেলে, নোংরা বেশি হয়।
সো দ্যাটস ওয়াই দোজ আর ব্যান ইনসাইড। তো এখানে আমাদের টিকিট জেনে নিল 50 টাকা পার হেড। ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ কিছুই বলেনি, আই থিঙ্ক কিছু নেই। এখানে রোপওয়ে আছে 120 টাকা পার পারসন আপ ডাউন, সেটা আমরা কাটিনি। অ্যান্ড ঢুকতেই সবাই বলছে গাড়ি 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 নেবেন, গাড়ি নেবেন। আমার মতে গাড়ি ইজ লাইক তোমাকে পুরো পার্কটা ঘুরে দেখানোর জন্য গাড়ি। আর এখানে সাফারিও আছে, সাফারির টিকিটটাও দেখি ভেতরে কোথায় আছে। সাফারি করার ইচ্ছা আছে আমাদের, বাট তার আগে একটু টাকা তুলে নিই, পকেট খালি হয়ে গেছে। এটা কিছু আছে কি? জমা দেবে, ঘুরে আসবে, টাকা ফেরত। ও আচ্ছা আচ্ছা, না ফেলে ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে বোতলের, প্লাস্টিক বোতল রেগুলেশন সেন্টার। তো বেসিক্যালি যারা প্লাস্টিকের বোতল নিয়ে আসছে, যেটা বললাম প্লাস্টিক পুরোপুরি ব্যান ভেতরে, তো প্লাস্টিকের জলের বোতল তো ব্যান করতে পারে না, ওরা এখানে স্টিকার মেরে দিচ্ছে একটা করে। অ্যান্ড তোমার কাছে 50 টাকা নিচ্ছে। 50 টাকা এর পরিবর্তে এটা এনে ফেরত দিলে, খালি বোতল ফেরত দিলে 50 টাকা রিটার্ন পাবে। তো দ্যাটস দ্য থিং। তো গুড, স্টিকার না বানলে এখানে ফেলে দিতে হবে তোমাদের বোতল। তো 50 টাকা হচ্ছে তোমার ফেরত পাবে, রিফান্ডেবল, বাট তার জন্য স্টিকারটা মারতে হবে। এই যে স্টিকারে তোমার টোকেন নাম্বার লেখা রয়েছে, আর ওরা তোমার নাম সমেত টোকেন নাম্বার দিয়ে এন্ট্রি করে রাখছে, সেটা পরে গিয়ে দেখালে ফেরত। আলাদা, কিন্তু এরপরে তোমাকে আমি নেবো না। তার ভিতরে রোপে আছে, রোপে করবে এর মধ্যে 1000 টাকার মধ্যে? না না না, আলাদা করা যাবে। কিন্তু এই যে তোমাকে দিচ্ছি, এটা কিন্তু তোমার সাফারি, আমি কিন্তু এক্সট্রা আর কিছু দেবো না এর মাঝখানে। না না, তারপর সে তোমার চা খাওয়া আলাদা, সেটা পরে, সে তুমি যেভাবে ঘোরাবে তার উপর ডিপেন্ড করছে। তুমি ভালো করে ঘোরালে তোমার চায়ের জায়গায় কফি হবে, ঠিক আছে? তো আমরা এখানে একজন আর কি বলছিল গাইড টাইপের, একজন গাইড নিলাম। সে নিল 1000 টাকা। 1000 টাকায় পুরো চিড়িয়াখানা ব্যাটারি কার করে ঘোরাবে, প্লাস জঙ্গল সাফারিও করাবে এসি বাসে। তো আমাদের এই লাইনে দাঁড় করালো। দিস ইজ কী বলবো, ইলেকট্রিক গাড়ি, এই গাড়িগুলোর লাইন। তো এই গাড়িগুলো করে আমাদের পুরো চিড়িয়াখানা ঘোরাবে। আর তারপরে 4টে সাফারি হয় এখানে, বাঘ, ভাল্লুক, সিংহ, আর একটা কী জানি বলবে। তো 4টে সাফারি হচ্ছে, 4টে সাফারিও করাবে। অল টোটাল 1000 ফর 2 পারসন, 500 টাকা করে। অ্যান্ড টোটাল বললো 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। তোমরা হেঁটেও ঘুরতে পারো, অথবা এই গাড়ি করেও ঘুরতে পারো। তোমরা চাইলে ইন্ডিভিজুয়াল গাড়ি বুক করেও ঘুরতে পারো। অ্যান্ড ইন্ডিভিজুয়াল বুক করলে পুরো মানে পার্কে সব জায়গায় আবার সব গাড়ি যায় না, এক জায়গা থেকে এক জায়গায় একটা গাড়ির ডিস্টেন্স, তারপর ওখান থেকে অন্য গাড়ি। তো এরকম আর কি, প্রত্যেক জায়গায় তোমার বাস স্টপের মতো গাড়িরও স্টপ রয়েছে। সো দিস ইজ এ মাংকি এরিয়া, বান্দরদের জায়গা। তো আমাদের জাস্ট আসলাম, 100 মিটারও হয়নি, আসতে না আসতে ওরে বাপরে, হরিণ এখানে, স্পটেড ডিয়ার, বাপরে ভর্তি হরিণ এখানে। পুরো সব থেকে বড় পরিবার, 220 জন মেম্বার আছে, ঝামেলা পরিবার। এগুলো হলো সব সোনার হরিণ, যাকে রামচন্দ্র মার থেকে সীতাহরণ হয়েছিল। আচ্ছা, যাদের সব সিং আছে তারা সব মেল, যাদের সিং নেই তারা সব ফিমেল। মেলদের সিংগুলো বছরে একবার ভাঙবে, ফের নতুন করে হবে। ফিমেলরা বছরে 2বার করে সন্তান গ্রহণ করবে, 1 থেকে 2টো। মেলদের নাভি থেকে কস্তুরি বেরোয়, যেটা নবা পান দিয়ে খায় সেন্টার। আর তাজারের ওই সাইডে দেখুন সাদা হরিণ আছে, যেটা হলো থাইল্যান্ডের হরিণ। সাদা হরিণের ওই দিকে দূরের দিকে দেখুন, লক্ষ্য করে কালো হরিণ দাঁড়িয়ে আছে, ওইটা হলো কৃষ্ণসার হরিণ, যাকে সলমান খান শিকার করতে গিয়ে জেলে গিয়েছিল। ওই যে দূরে একটা হরিণ 3 জন পরিশান, এক রাবণ, এক রাম, এক সলমান খান, 3 জন পরিশান। এই যে জঙ্গল সাফারি করবে, ওখানে হাজার হাজার হরিণ দেখতে পাবে, বাঘ হরিণ একসাথে, সিংহ হরিণ একসাথে জঙ্গলে ছাড়া আছে। আচ্ছা আচ্ছা, সাফারিতে 220খানা হরিণ এখানে। প্রাচীর কত হাইট আছে, লাফিয়ে তার উপরে উঠে গিয়ে ঘুমাচ্ছে। ওই বড় গাছে আছে, ওটা অনেক বড় হরিণ, গুতিয়ে গুতিয়ে ছাল ছেড়ে খেয়ে নেয়, গাছ মরে যায়। তার জন্য গাছের গোড়াগুলো পুরো প্রাচীর দিয়ে লক করা আছে। 4 নম্বর হলো হুল্লুক গিবল। কোথায়? ওই গাছের উপরে আছে। আমি তো প্রথমে ভাবলাম মানুষ ডাকছে না, নাকি। এটা হুল্লুক গিবল। বাপরে কিরম ভাবে ডাকছে। কালো কাপুচিনি বান্দর, ওই যে বান্দরটা আসছে দেখো, ওই যে। ও ওই যে বান্দর, কালো কাপুচিনি বান্দর। এটা ভালো ফটো আসবে না, না এটা কাঁচ রয়েছে বলে রিফ্লেকশন হচ্ছে। কাজ আছে, ভালো ফটো আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে কাপুচিনি বান্দর। এই যে এদিকে আসো, এই যে এই যে পেজ কাটিং দাড়ি আছে, নাম আছে লাদেন সাউথ আমেরিকান কালেকশন। এই যে এ রে বাবা, বেশি বড় হলে 5 মিনিট। এটা
এটা কি একাই রয়েছে এখানে? একটাই আছে, একটাই। লাইফ টাইম 45 বছর, বর্তমান বয়স 35 বছর। বাহ, এটা কি সুন্দর দেখতে। কোরাল মুখী, কোরাল মুখী। এইখানে বান্দরটা দেখো, কোরাল মুখী। সামনে যাও, সামনে যাও। এইরকম বান্দর স্টেশন থেকে হাতে মেহেন্দি আছে, মুখে লিপস্টিক আছে, চোখে কাজল আছে, নাম আছে ইনা মিনা টিকা, তিনটা আছে। ওই ঘরের সামনে দিকে দুটো আগে আছে, ওই পাথরের উপরে। ওই দুটোর সামনে। ওই যে নিচেও দুটো আছে, দেখছো? এইদিকে আছে ভুল্লুক গিবন, ওই গাছেতে একটা বসে আছে দেখুন। ও হ্যাঁ, এদিকে আছে, ওই যে ওই যে ওই যে ওই দেখো এই লাফাতে। এগুলো পাওয়া যায় আসাম আর বাংলাদেশে। যে এত স্মার্ট হয়, বাঘের ল্যাং টেনে দিয়ে পারলে বাঘ বি দেখতে পারে। হ্যাঁ, ওই যে বাঘের পিছনে খোঁচা মেরে খাওয়া। একটা ব্রাউন কালার হয়, একটা ব্ল্যাক কালার হয়। ব্ল্যাক কালারের এই সাইডে আছে। দেখা একটা যাচ্ছে এর না মধ্যে একটা। লুকিয়ে আছে, আর বোঝা এই যে যাচ্ছে না। গাছটা আছে লম্বা গাছ, হ্যাঁ। আমরা ওই সাইডে আছে। আমরা ওই সাইডে গেলে দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। হ্যাঁ। আমি তো ভাবছিলাম প্রথমে কোনো মানুষ মানে ছেলে ফেলে ইয়ার কি মারছে, যে এরকম বাদর এরকম ভাবে আওয়াজ করতে পারে, কোনো আইডিয়াই ছিল না আমার। এখানে একটা বান্দর আছে দেখুন, এই বান্দরটা আছে। গিরগিটির মতো না বান্দর, এটা মারমাসেট, মারমাসেট বান্দর। সাউথ আমাজন এগুলো কালেকশন। যেটা হুল্লুক গিবন, গিবন। হুল্লুক গিবন, সেই আওয়াজ গলায় এদের। এটা দু রকম কালার হয়, একটা ব্ল্যাক একটা ব্রাউন। দিস ইজ দ্য ব্ল্যাক ওয়ান, ব্রাউন ওয়ানটা গাছের ওপরে। যা জেরে চেঁচা। এটা কোনো ইয়ে করে না, মানে কোনো ক্ষতি করে না, কামড় ঠামড়া কিছু করে না। হ্যাঁ, শুধু বাঘের লেজ টানে, তাই তো? খুব দুষ্টু, বাঘের লেজ টানে। ব্রাউন কালারটা ওই দেখো গাছ থেকে নেমে আসছে, এই যে ওই ভিতরে। ব্রাউন কালারটা ওই দড়ির মধ্যে দেখুন, ওই ভিতরে ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ, দড়ির মাঝখান থেকে ফাঁকা দেখে না, সেই সাইডে গাছে ঝুলে আছে। আচ্ছা, এটা তো চাইলে বেরিয়ে আসতে পারে। বেরোতে পারবে না, কারণ নিচে ড্রেন আছে, সোলার সিস্টেমে কারেন্ট লাগা আছে, বেরোতে পারবে না। সো দিস ইজ হিপোপটেমাস এরিয়া। শুয়ে আছে একজন, হিরণমালা মা মেয়ে দুজন আছে। এখানে একজনকে দেখা যাচ্ছে। আরেকজন মেয়ে আছে, ডুবে আছে, বেরোবে। দুজনকে কম জলের মধ্যে লক করা আছে দেখার জন্য। আহুরি 15-20 খানা আছে, যেটা হলো ওই পুকুরের মধ্যে আছে। জল বেশি ডুবে থাকে, যদি রোপে করবে তাহলে ওই সাইডে গেলে যদি বেড়ে থাকে দেখা যাবে। আর যদি রোপে না করবে তাহলে ওই সাইডে আমি যাবেন না, অন্যদিকে সাপ কুমির দেখে গাড়ি নিবে, সাফারি যাবে। আচ্ছা, তো এখন এসছি আমরা সাফারি করতে। এইখান থেকে সাফারির বাস ছাড়ে। তো এই হচ্ছে কাউন্টার, এখানে একটা ক্যাফের মতো রয়েছে, তোমরা চাইলে ক্যাফে খাওয়া দাওয়া করতে পারো। ওই হচ্ছে টিকিট কাউন্টার। যদিও আমরা এই গাইডকে পুরো 1000 টাকা দিয়ে দিয়েছিলাম, এলস 110 টাকা করে পার হেড বাসের জন্য, এসি বাস করে আমাদের ঘোরাবে। তো এই হচ্ছে আমাদের বাস। যদিও আমাদের গাইড আমাদের সাথে যাবে না, গাইড এখানে থাকবে, বাসে করে আমরা ঘুরে আবার এসে গাইডের সাথে দেখা করবো। তো চলো, আমাদের টিকিট কাটলে সিট নাম্বারও দিয়ে দেয়। কত? 13-14 লেখা আছে, লেখা আছে ওপরে লেখা আছে। চলো, তো আমাদের সিট হচ্ছে এই 13-14। এই যে দেখতে পেয়েছো? ওরে বাবা, ওই বাচ্চা একটা। ওটা কি ওটা আদেও তো সিংহ না গাছের, বোঝাও যাচ্ছে না। এই হরিণ দেখেছিস? ওই দেখ কত হরিণ। ওই দেখ।
যেটুকু দেখানোর জন্য রেখে দেয় সেইটুকুই দেখা গেল, আলাদা কিছু না। তো আমাদের সাফারি ডান। অ্যান্ড বলতে গেলে কি বলবো, জঙ্গল সাফারি আর চিড়িয়াখানা সাফারির মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়। তো এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না তোমরা। তো সাফারি কেমন লাগলো স্মিতার, এই ফুটেজটা দেখলে তোমরা বুঝতে পারবে। পুরো সাফারিতে মেয়ে ঘুমিয়ে গেছে, কোনো এক্সাইটমেন্টই নেই। কারণ একটা করে সিংহ, একটা করে বাঘ, তাও অনেক দূরে দূরে রাখা, মানে মানে খালি চোখেও ভালো করে দেখা যাচ্ছে না। 5টা কোথায়? আমরা তো একটা সিংহ দেখলাম, তা 5টা, দুটো বাঘ। তাহলে থাকলে সেগুলো সব ওই ভেতরে ঘরের ভেতরে রয়েছে, ছাড়া নেই। গরম পড়ছে না? আর ছাড়া থাকলেও আমাদের মানে একখানা দেখছি তো ব্যাস ডান, পরে রাস্তা থাকলেও নিচ্ছে না, ওখান দিয়ে ঘুরিয়ে আবার চলে আসছে। তো এই আর কি, মানে একটা সিংহ কোথাও দিয়ে দেখা গেলো দূরে, ব্যাস সাফারি ডান, সিংহ সাফারি। বিয়ার ওই রকমই, শুধু হরিণ লাস্ট, হরিণ ছিল, হরিণটা আর ময়ূরটা খুব ভালো মতো দেখা গেছে, হরিণ সাফারিটাই ভালো হয়েছে। সো এইরকম যদি বাঘের সাফারি করা যেত, যদিও বা এখন বাজে দুপুর মোটামুটি 1টা মতো, এই সময়টা সাফারির গুড টাইম নয়, বিকজ বাঘ ভাল্লুক এরা এই সময় এমনি গরম ওয়েদার, তো এরা এই সময় ছাওয়ার দিকে থাকে। সবথেকে বেস্ট টাইম সাফারি হচ্ছে আর্লি মর্নিং অ্যান্ড ডন টাইম, মানে সন্ধ্যের সময়। আর্লি মর্নিংটা বেস্ট, ওই সময় ঠান্ডা ঠান্ডা থাকে, তো বাঘ সিংহ এরা বাইরে বের হয় আর কি। তো দিস ইজ জিরাফ কান্ট্রি, আর এই হচ্ছে জিরাফ। একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, পাতা খাচ্ছে বড়টা। হ্যাঁ এখানে এই একটা, ওই একটা, আর বড়টার নাম হলো খুশি। কোনটা বড় এখানে? ওইটা 14 বছর বয়স, 16 ফুট হাইট আছে, 40 কিলো খাবার, ঘাস, শাক, বড় গাছের পাতা। ওই যে ঘাস এটা আসছে বিহার পাটনা থেকে। বিহার পাটনা। আর এই বাচ্চা দুটো আসছে আলিপুর চিড়িয়াখানা থেকে। আরে কলকাতা থেকে এখানে চলে এসেছে? 5 মাস হলো নতুন আসছে। কলকাতা কেন? বিক্রম আর খুশি অনন্যা। আমরা কলকাতাতে এসে কলকাতা জিনিসই দেখছি এখানে। ওটা তো বাচ্চা বোঝাই যায়। বাচ্চা 4 বছরের বাচ্চা, 8 ফুট হাইট আছে। মানে এক্সচেঞ্জ হয় এরকম? এক্সচেঞ্জ কি কিসে, কার সাথে এক্সচেঞ্জ হয়েছে? এখান থেকে সিংহ দিবা হয়েছিল দুটো, বাঘ দিবা হয়েছিল একটা, জলহস্তি দুটো, ও বাবা। ভালুক দুটো। তো এই আর কি, মানে যেখানে হ্যাঁ, এবার পরে আসছিল যেখানে যে এরকম আর কি, দুটো জিনিস নিয়ে আসছে। এদিকে আসুন। বাঙালি ব্যবসায়ী আছে। আর এই হচ্ছে হনুমান। কিন্তু নন্দনকাননকে দিবার কথা ছিল বড় জিরাফ, এখানে বাচ্চা জিরাফ দিয়ে দিল। আরে বাজবে অনেক দিন, তাহলে বড় দিলে বুড়ো, তোমরা বলে বুড়ো জিরাফ দিয়েছে। এখানে নন্দনকানন হলো বাঘের ব্রিডিং সেন্টার, হ্যাঁ জিরাফের নয়। হ্যাঁ, জিরাফের এখানে বাচ্চা হবে না। ও ওটা মেল ফিমেল দুটো আছে। আরে 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 কি করছে এরা? আরে 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 সাবধানে সাবধানে, ফোন নিয়ে চলে যাবে। ওই দেখো, সরে আসো। বাপরে, দরকার নেই, ক্যামেরা নিয়ে নিলে। এখানে রয়েছে উট পাখি, কমন অস্ট্রিচ। ওরে বাপরে, সেই তো বিশাল উট পাখি, কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। অ্যান্ড নাও উই আর অ্যাট হোয়াইট টাইগার জোন। ইন্ডিয়ান টাইগার লেখা রয়েছে বোর্ডে। এই যে দূরে, ওই যে দূরে শুয়ে আছে একদম, দেখতে পাচ্ছ? এখন আর এবার দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের, এও ঘুমন্ত, সবাই টায়ার্ড, ভাত ঘুম দিয়েছে সব। শীতকালে না, এদের তো চিকেন ঘুম। ওরা হাঁটাফেরা করবে, 4:30টায় খাবার খাবে, 5টায় ঘরের মধ্যে লক হয়ে যাবে। তো এখন রয়েছি আমরা এলিফ্যান্ট জোনে, হাতি জোন যাকে বলা হয় বাংলা। তো দুটো এলিফ্যান্ট রয়েছে, দুটোর নাম ভুলে গেছি। গাইড বলে দিল, গাইড আসেনি এইখানে আমাদের সাথে, তো বলে দিল কি নাম জানি না। বাদিকে এলিফ্যান্টের কানটা কাটা কাটা মনে হচ্ছে, জানি না, কিছু রোগ টোগও হতে পারে। ଜଣ ଶୋଇଛି ବା, ଜଣ ଶୋଇଛି, ଆଉ ଦି ଜଣ ଇଏ ପାଣିପାଗରେ ଅଛନ୍ତି। এগুলো কাদের বাচ্চা? মানে এখানে যে বাচ্চা, অঙ্কিতার বাচ্চা এটা। মা আছে ঘরের পিছনে আছে, ওদের পুরা ফ্যামিলির বোর্ডটা ওইখানে আগের দিকে আছে। এটা অঙ্কিতার বাচ্চা, অমিত। বাবা, 3টে বাচ্চা এখানেই হয়েছে না? ঘরের পছন্দ তার মা। আমি একটা একদম এইটুকু দেখেছি। সেকেন্ড গাড়ির মধ্যে 2টা লোক। বাবা সেকেন্ড গাড়ি, वही नॉर्मल टाइगर, वो आ गई गाड़ी।
चलो बैठो 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 जल्दी बैठो। মোটামুটি অলমোস্ট অনেকটাই কভার হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা আবার গাড়ি ধরলাম ইলেকট্রিক কার, এখান থেকে যাবো দেখতে নেক্সট আবার বাঘ, সাদা বাঘ, সিংহ এগুলি না আছে। সিংহ তারপর সাদা বাঘ। সিংহ ওই আর কি এগুলোই আছে পরের জোনে। তো আলাদা আলাদা ভাগ করা, হেঁটে ঘুরলে অনেক টাইম লাগে আর রোদের মধ্যে হেঁটে ঘোরাটা একটু কষ্টকর এই আর কি। শীতকালে আসলে মানে আরামে ঘোরা যায়, টাইম নিয়ে ঘোরা যায়, বাট ইটস ওকে। আর আমি মানে 1000 টাকা দিচ্ছি এর জন্য গাইডেরও একটা টাকা ইনক্লুড থাকে ওর মধ্যে। তো গাইড নিলে আর কি তোমাদের জন্য আর কি, নর্মাল আসলে তো চিড়িয়াখানায় গাইডের দরকার পড়ে না, কিন্তু তাড়াতাড়ি করার জন্য আর কি গাইড ইজ ওকে। আদারওয়াইজ ধীরে সুস্থে ঘোরো, কোথায় কী আছে এদের মার্ক দেখে দেখে চলো, এটাই আর কি, আর কিছুই না। এমনি দরকার নেই গাইডের। আর সাফারি সত্যি বলতে আই এম ডিসঅ্যাপয়েন্টেড সাফারি নিয়ে। এর অনেক বছর আগে ছোটোবেলায় যখন একজনের ছবি দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিলো সাফারির ছবিটা দেখে, বিকজ দেখছিলাম গাড়ির চারপাশে ভর্তি সিংহ ঠিঙ্গ রয়েছে, সেই এক্সপেক্ট নিয়ে এসেছিলাম সাফারি করার জন্য, বাট খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আর কিছুই না। তো ইটস লাইক নর্মাল চিড়িয়াখানায় দেখছি, নন্দনকাননের যেই ভাইবটা সেটা আমি এখানে পেলাম না। চেন্নাইয়ে যে গেছিলাম চেন্নাই জু, সেটাও কাইন্ড অফ সেম। আলিপুর জু সেই ছোটোবেলায় গেছি আর যাইনি, তো আই হোপ ওটাও এরকমই। দার্জিলিং জুটা অনেক বেটার সত্যি বলতে। নাম আছে দার্জিলিং জুয়ের, নাম আছে, শুধু শুধু নাম নেই, কারণ একটা নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তো নাম হতে পারে না কোনো জুয়ের। দার্জিলিং জু গেলে সত্যি দেখতে হবে কিছু, মানে একদম কাছ থেকে ফিল করতে পারবে জিনিসটা, আর সেই রকম কিছু। আর একটু বিকেল বিকেল গেলে ওই সময় একটা খাবার দেয়। বিকেলের টাইমটা হচ্ছে বেস্ট। আইদার আসো সকালবেলা লাইক মানে একদম চিড়িয়াখানা খুলতে খুলতে চিড়িয়াখানায় ঢোকো, অর এলস বেরোনোর সময় চিড়িয়াখানা ঘোরো আফটার 3। এই দুটো টাইম বেস্ট। মাঝখানের টাইমটা সত্যি বলতে চিড়িয়াখানা ঘোরার জন্য নয়, গরমকালে তো একদমই না। তো এখানে রয়েছে সিংহ, কোথায়? ওই যে দূরে শুয়ে আছে সিংহ। সরি ভাই লোক আছে, সবাইকে শোয়া শোয়াই দেখাচ্ছি তোমাদের। ওই দূরে মিশে গেছে, হ্যাঁ ওই দূরে শুয়ে আছে, ওই যে সব শুয়েই আছে। এই সিঙ্গেল না, ওই যে সাদা বাঘ, ওইখানে একটা বাঘ বসে আছে দেখতে পাচ্ছ তোমরা। অনেকক্ষণ পরে একটা বসা বাঘ দেখতে পেয়েছি। আছে শিবা, এখানে অমৃতা। ও এই তো এইখানে ক্লোজ, এত সামনে। এটা রয়্যাল বেঙ্গল, ওটা হোয়াইট টাইগার। देखेगा पड़िया देखो लोट रहा भाई হোয়াইট তো এই যে দাদা আমাদের পুরো জু ঘোরালো। দাদা তোমার নামটাই জানা হলো না। নাম চন্দন মুড়া। আচ্ছা এই হচ্ছে দাদা তো চন্দন মুড়া দাদা বেশ ভালো মতোই আমাদের সব পুরো জুটা ঘোরালো। ভালো লাগলো দাদা? পুরো 2.5 ঘন্টা। ঠিক আছে, 2.5 ঘন্টা ধরে পুরো। ঠিক আছে দাদা, আবার পরে আসলে কোনোদিন হয় দেখা হবে। ঠিক আছে, টাটা। ওকে, তো আমাদের মোটামুটি জু দেখা কমপ্লিট। এখন পেয়েছে আমাদের খিদে বহুত, তো দেখি এখানে কোথায় রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। বিকজ সকালবেলার থেকে সেই 1 প্লেট পুরি আর সবজি খেয়েই কাটাচ্ছি এখনও পর্যন্ত। তো যাই হোক, নন্দনকানন জুয়ের ব্যাপারে আমি কয়েকটা পয়েন্ট বলবো তোমাদের পরে, যে এখানে কোনটা আমার ভালো লেগেছে, কী কী ভালো মানে কী কী এক্সপেক্ট করেছিলাম সেগুলো পাইনি, কী কী ভালো লেগেছে, অ্যান্ড
কতটা উচিত নন্দনকানন ভিজিট করেন কতটা নয়, তারপর তোমরা ডিসাইড করো। তো আমাদের নন্দনকাননের বাইরে একটা দোকান থেকে স্মিতা এই জিনিসটা কিনলো, এটার নাম হচ্ছে মগু মগু, ঠিক আছে। তো এর আগে একটা ফ্লেভার কিনেছে লিচি ফ্লেভার, সেটা ও পুরো নন্দনকানন ঘুরতে ঘুরতে খেয়েছে, ওর এত ভালো লেগেছে ও বেরিয়ে আবার আরেকটা কিনলো, অ্যান্ড দিস টাইম ইটস পাইনাপেল ফ্লেভার। তো টেস্ট করছে কীরকম। ওরে বাপরে, এক্সপ্রেশন কি বলছে, চিলিটাই বেটার, মানে লিচিটাই বেটার ছিল, বাট এটাও খারাপ না। চিলি বেটার না লিচি বেটার? এটাও খারাপ না, আমি একবার খেয়ে দেখি একটু। ভালো, খারাপ না। ভেতরে কি রয়েছে ওগুলো? জেলি জেলি, ওগুলো হচ্ছে নারকেল জেলি। নারকেল জেলি রয়েছে পুরো ভেতরে। আর চিলিটা একটু বেটার রয়েছে, এটা একটু বেশি মিষ্টি মিষ্টি লাগলো। পাইনাপেলের ফ্লেভারটা কম পেলাম এটা, এটা বাবুল কাম ফ্লেভারটা বেশি আছে, এটা বাবুল কাম ফ্লেভার রয়েছে। লিচি ফ্লেভারটা ভালো। তাহলে কি যাওয়ার সময় একটা কিনে নেবে? আবার একটা লিচি। লিচি ফ্লেভারটা দেখাও একটু, সবাইকে দেখাই। তো দিস ইজ দ্য লিচি ফ্লেভার। ও পুরোটা এখন শেষ করেনি, এত ভালো লেগেছে বলে রেখে দিয়েছে, বাড়িতে গিয়ে খাবে। মগু মগু অ্যামাজনেও পাওয়া যায় দেখলাম। তো অ্যামাজন থেকে বাড়িতে অর্ডার দেবে এবার। তো যাই হোক, আমরা এখন পার্কিং প্লেসে রয়েছি অ্যান্ড সব কিছু ঘোরাঘুরি ডান। এখন আমরা বেরোবো। তো স্মিতার সব থেকে বড়ো জ্বর হচ্ছে, 80 কিলোমিটার ট্রাভেল করতে হবে স্মিতাকে, ওর তো ঘুম পাচ্ছে এখন। তো যাই হোক, আমি বললাম যে 80 কিলোমিটার টানা যাবো না, প্রত্যেক 30 কিলোমিটার একটা করে ব্রেক দেবো, দুটো ব্রেকে হোটেল চলে যাবো। রাস্তা তো খুবই ভালো, ট্রাফিক যদি কম থাকে মারাত্মক স্পিডে টানা যাবে, রাস্তা ব্যাপক। আর রাত হয়ে গেলেও অসুবিধা নেই, কারণ পুরো রাস্তাটা স্ট্রিট লাইট দেওয়া আছে, তো খুব সুন্দর রাস্তা, নতুন রাস্তা একদম, তো খুব ভালো। যাই হোক, চলো আবার বেশি কথা বলবো না, বাকি কথা হোটেল পৌঁছে হবে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি আবার হোটেলে। অ্যান্ড সত্যি বলতে নন্দনকানন মানে তোমার ভুবনেশ্বর থেকে পুরী আসার যে রাস্তাটা, হাইওয়েটা এত স্মুথ আর এত লেস ট্রাফিক, অ্যাক্টিভাতে 80-র নিচে রাখা যাচ্ছে না গাড়ি, এইরকম আর কি টেম্পটিং রোড বলতে গেলে। তো বুঝতে পারছো বাইক ফাইকে কীরকম অবস্থা হবে। সেই সাঁই করে এগোলাম, খুব স্মুথ, অনেক তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি। আর এখন আমরা বেরোবো, একটু রেস্ট নিলাম আর কি, ফ্রেশ হলাম, কারণ মাথা ধরেছিল অনেকক্ষণ আর কি রাইড ফাইট করে আসলাম বলে। তো এখন রেস্ট নিয়ে আমরা একটু বেরোবো। এখন যাবো হচ্ছে খাজা কিনতে, বেসিক্যালি গজা বা খাজা যেটাই বলো না কেন তোমরা, যেটা পুরীর বিখ্যাত জিনিস, তো সেটা কিনতে যাবো। আর সবাই মোটামুটি জানেন যে পুরীতে কাকাতুয়ার খাজা হচ্ছে খুবই বিখ্যাত, বাট এখন শোনা যায় যে কাকাতুয়ার সেই টেস্ট, আগের মতো যেই টেস্ট সেইটা এখন নেই। তো ইচ্ছা নেই কাকাতুয়া থেকে কেনার, ইচ্ছা আছে অন্য কোথাও থেকে কেনার। তো একটু পুরীর মন্দিরের পাশে কালকে দেখছিলাম বেশ অনেকগুলো খাজার দোকান রয়েছে, তো ওই দিকেই যাবো আর কি, একদম মন্দিরের পাশে টেস্ট করব, ভালো লাগলে ওখান থেকেই ইচ্ছা আছে খাজা নেওয়ার। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো আমরা আমাদের স্কুটিটা এখানে পার্ক করলাম। তোমরা যদি কেউ মন্দির প্রাঙ্গণে আসতে চাও, যেখান থেকে স্কুটি নিয়ে আসো, এখানে পার্কিংয়ের কোনো সমস্যা নেই, এত বড় এরিয়া, পুরো মন্দিরের চারদিক ধরে পার্কিং, ঠিক আছে। পুরো যে রাস্তা দেখছো, রাস্তার দুই পাশে পুরো পার্কিংয়ের জায়গা করা। তো মন্দিরের চত্বরে পুরো চারদিক ঘেরা পার্কিং। তো বাইক নিয়ে আসো নিশ্চিন্তে রেখে, কালকে আমরা যেমন বাইক এনে মানে স্কুটি এনে আর কি পার্ক করে পুরো পুজো দিয়ে আবার বেরিয়ে গেছি। তো কোনো ফি নেই এখানে, কোনো পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগে না, যে যেখানে পাচ্ছে পার্কিং করে দিচ্ছে, কিন্তু রাস্তার ওপরে রাখো। অনেকে এখানে দেখছি এই জায়গাটাতেও পার্কিং করে রেখেছে রাস্তার ওপরে একদম, বাট এটা কতটা ভ্যালিড ইনভ্যালিড জানি না, বাট মোস্টলি পার্কিংয়ের জন্য এরকম ফুটপাথ করে দেওয়া আছে। আর এখানে ওঠানোর জন্য ওই রকম স্ল্যাব করা আছে জায়গায়, ফুটপাথে ওঠানোর জন্য ওই রকম স্ল্যাব করা আছে। তো মেইনলি ফুটপাথেই সবাই পার্কিং করে, শুধুমাত্র দেখছি ফ্রন্ট গেটের এইখানটাতেই একটু পার্কিং করা। তো এই হচ্ছে ফ্রন্ট গেট, এখান থেকে তোমরা মন্দিরের সেই ভিউ পাওয়া যাচ্ছে, মন্দিরটাকে অপূর্ব দেখতে লাগছে। আর ওইখানে জগন্নাথ দেবের একটা মূর্তি রয়েছে, যেটা বাইরে থেকে দেখা যায়, কিন্তু এটা অ্যাকচুয়াল না, মেন মূর্তি যেটা ওই বড় মন্দিরের ভেতরে, এটা একটা বিগ্রহ রেখেছে যাতে বাইরে থেকে সবাই দর্শন করতে পারে, কারণ এক এক সময় এত ভিড় হয় যে ভেতরে ঢোকাটা পসিবল হয়ে যায়, ওঠে না আর কি। সেই জন্য মানুষ যাতে বাইরে থেকে দর্শন করতে পারে, সেই জন্য জগন্নাথ দেবের একটা বিগ্রহ সামনে রাখা রয়েছে, কিন্তু মেন যে বিগ্রহ সেটা একদম ভেতরেই রয়েছে। তো এই হচ্ছে মন্দিরের মেন ডোর। এন্ড এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রথের রাস্তা। রথের দিন এইখান দিয়েই রথ কিন্তু যায়,
এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রথের দিন কিন্তু এই রাস্তা দিয়ে যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো রং দিয়ে আলপনা করা, ঠিক আছে? এখানে তিনটে বড় বড় আলপনা রয়েছে তিনটে রথের জন্য, এই একটা ওই পাশে একটা। আর যদি তোমরা ঠিকঠাক করে লক্ষ্য করো মাটিতে অনেক গর্ত টাইপের দেখতে পারবে, এটা কিন্তু রথের চাকার মানে রথের যে ওয়েট তার জন্য কিন্তু রাস্তার মধ্যে এইরকম তোমার গর্ত সৃষ্টি হয়েছে। রথের চাকার দাঁত কি রথের যে পিলার বলো সেগুলোর প্রেসারে আর কি রাস্তার মধ্যে কিন্তু এই দাগগুলোর সৃষ্টি হয়েছে। এটা বলতে গেলে কিন্তু রথের চাকারই দাগ, প্রেসার এতটা পড়ে আর কি। কারণ রথগুলোর সাইজ তো বিশাল বিশাল হয়, তার উপরে তিনটে বিগ্রহ থাকে, তারপর অত মানুষ থাকে, তো অনেক বিশাল বড় রথ হয়। এন্ড রথগুলো প্রত্যেক বছর কিন্তু নতুন করে বানানো হয়, এমন না যে একটা রথ একবার বানিয়ে রাখলাম সেটাই চলছে। রথ কিন্তু এক বছরের রথ ওই বছরে ডিমলিশ করে দেওয়া হয়, প্রত্যেক বছর নতুন করে বানানো হয় এবং ওর কাঠও কিন্তু আলাদা হয়। সব মানে রথ কিন্তু কি কাঠ আমি ঠিক শিওর না, বাট ওর কাঠ আলাদা রকম হয়। রথ যারা বানায় সেই লোকগুলো কিন্তু বংশ পরম্পরা ওই রথই বানায়। মানে যদি রথে কেউ কাঠ কাটে তো বংশ পরম্পরাটা কাঠ কাটে, কেউ যদি রথে পেরেক ফোটে তো বংশ পরম্পরাটা পেরেকই ফোটে। একটা এই জয় জগন্নাথের একটা আছে অ্যামাজন, না হলে কোনো অ্যামাজন হটস্টারে আছে, হটস্টারে একটা ডকুমেন্টারি আছে জয় জগন্নাথের, জগন্নাথ পুরী বলে, ওটা তোমরা একবার দেখতে পারো। ওখানে কিন্তু অনেক ডিটেলসে পুরো এই জগন্নাথ দেবের যে পুরী নিয়ে ব্যাপারটা অনেক ডিটেলস অনেক সুন্দরভাবে ডেসক্রাইব করা রয়েছে। ওখান থেকে মানে দেখেই আর কি জানা এগুলো আমাদের। তো এই আর কি, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। রথের সময় তো এখানে তোমরা হাঁটতে পারবে না, মানে গিজ গিজ করে, কোটি কোটি লোক গিজ গিজ করে, পুরো রাস্তাটার সামনে অব্দি যায়। জগন্নাথ দেবের মাসি বাড়ি রয়েছে ওখানে। তো আপাতত এখানে খাজার দোকানগুলো এই পাশে রয়েছে, এই জায়গাতে এই লাইন বরাবর। তো আমরা ওখানেই যাচ্ছি এখন, দেখি কিরকম কি আছে খাজা, কিরকম খেতে, একটা তো খাবো, খেয়ে দেখবো, তারপরে বাকি কিনবো। তো চলো আপাতত যাওয়া যাক। আর আমি মুখের কাছের থেকে বলছি এই কারণে যাতে আমার ভয়েসটা ক্লিয়ারলি আসে, বিকজ আমার কাছে মাইক নেই, মাইক খারাপ হয়ে গেছে, তোমাদের প্রথম দিনই বলেছি। তো এখানে তো অনেক সাউন্ড, সের জন্য যাতে আমার ভয়েস ক্লিয়ারলি আসে সের জন্য একটু কাছ থেকে বলছি, এই আর কি। নাহলে তো এরকম ভাবে কথা বলতে পারতাম, বাট এরকমই ভয়েস আসবে এখান থেকে বললে। তো চলো আগে খাজা কিনে আনি। মন্দিরের পাশেই একটা দোকান ছিল নৃশৃঙ্গ সুইটস বলে, এখানে গজাগুলো টেস্ট করলাম, মোটামুটি ভালোই খেতে লাগলো। তো সবার জন্য অল্প অল্প করে যেটুকু পারছি আর কি নিয়ে নিচ্ছি, যাতে সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারি। অ্যান্ড আমরাও যাতে নিজে বাড়ির জন্য নিচ্ছি, যাতে রেখে রেখে খেতে পারি। গজা ফজা নিয়ে আমরা হোটেল যাব, হোটেলে রেখে দেন আমরা যাব বিচে। তো নেক্সট দেখা তোমাদের সাথে বিচেই হচ্ছে। ফাইনালি চলে এসেছি আমরা সমুদ্র সৈকতে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে। তো ভাবলাম বিকেলটা এখানে বসে কাটাই। বিকেল যদি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন রাত হতে চললো, মোটামুটি 8:30 মতো বাজে। তো চলে এসেছি আমরা বিচে। তো এখন করবো আমরা একটু চা খাবো, কাকাকে বলে এসেছি চা আর ম্যাগি খাবো। অ্যান্ড আজকে বিচের সামনে একটা অদ্ভুত জিনিস দেখলাম, একটা সুন্দর জিনিস, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। কি সুন্দর একটা স্যান্ড আর্ট, এই দাদা বানিয়েছে। দাদা আপনার নাম? বিশ্বনাথ জানা। মোটামুটি কতক্ষণ লেগেছে এটা? 3 ঘন্টা লাগছে। 3 ঘন্টা। আজকে বিকেল থেকে বানাচ্ছিলে? বাহ, খুব সুন্দর। আর চলে এসছে আমাদের ম্যাগি, খুব সুন্দর, অনেকটা কোয়ান্টিটি আর খুব সুন্দরভাবে বানানো ম্যাগি। স্মিতা তুলতে ব্যস্ত, ম্যাগির সাথে ছবি। তো খেয়ে নিই, মোটামুটি রাত 9টা বাজে। এরপরে আর কিছু ডিনারে লাগবে কিনা জানি না, লাগলে খাবো, না হলে এটাই আমাদের ডিনার আজকে। তো চলো আপাতত খেয়ে দিয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। অ্যান্ড আবারও চলে এসেছি আমরা ডলফিন রেস্টুরেন্টে আমাদের ডিনার করতে আজকে। তো আজকে আমি নিয়েছি চিকেন থালি। তো এই হচ্ছে চিকেন থালি, ভাত রয়েছে, চিকেন রয়েছে, একটা ফুলকপির সবজি রয়েছে একটা, ডাল, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা সবই দেখতে পাচ্ছি। আর ওদিকে স্মিতা নিয়েছে রুটি আর চিকেন তড়কা। বেসিক্যালি স্মিতার পেটটা একটু ভরা, ম্যাগিটা খেয়ে ওর পেট ভরে গেছে, সের জন্য থালি ফালি খেতে পারবে না বলে এতটা, তো অল্পের ওপর দিয়ে খাচ্ছি। যদিও চিকেন তড়কাটা পুরোটা খেতে পারবে, তাই তো ওটাকেও আমাকে ভাগ বাড়তে হবে। তো আমার তো পেটে খুব খিদে, আমার ওটুকু ম্যাগিটা পোষায়নি, তখন পেট ভরেনি, তো আমি খাবো আজকে। ওকে, তো ফাইনালি চলে এসেছি আমরা সবাই রুমে। অ্যান্ড
সত্যি বলতে মারাত্মক রকমের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, মানে এত খেয়েছি রাস্তা দিয়ে আসতে পারছিলাম না, বিভৎস খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তার মধ্যে ঘুম পাচ্ছে মানে মারাত্মকভাবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর দিচ্ছে না শরীর। আজকে অনেক দূর অবধি গেছিলাম, অনেকটা রাইড হয়েছে, বেসিক্যালি যাতায়াত মিলে 160+, তো বুঝতেই পারছো কীরকম লেভেলের রাইড হয়েছে আজকে। তো যাই হোক, যেটা আমি সকালে বলছিলাম যে নন্দনকাননে কিছু ভালো মন্দ বলবো আর কি। তো যেগুলো আমার ভালো লেগেছে নন্দনকাননের ব্যাপারে সেটা হচ্ছে কী বলবো, আগে খারাপ দিয়ে শুরু করি, ভালো তো সেরকম মাথায় আসছে না কিছু। তো খারাপ ইন দ্য সেন্স সাফারি সত্যি বলতে খুবই বাজে লাগলো, মানে যেরকম সাফারি এক্সপেক্ট করেছিলাম সেরকম তো হয়নি। তার থেকে না করাটাই বেটার ছিল, কারণ সাফারির পয়সাও 120 টাকা করে নিচ্ছিল পার হেড। তো আমার মনে হয় সাফারি না করাটাই বেটার। মেনলি কোনো চিড়িয়াখানাতে সাফারি করা মানে উচিতই না প্রথমত। দ্বিতীয়ত গাইড, যে আমরা গাইড নিয়ে ঘুরেছি, গাইড নিয়ে ঘোরার মেন মানে উদ্দেশ্য হলো যাতে মানে অল্প সময়ের মধ্যে পুরো চিড়িয়াখানাটা তাড়াতাড়ি করে ঘোরা যায় এবং আমি সব কিছু ঠিকঠাকভাবে দেখাতে পারি ক্যামেরায়। যদি গাইড না নাও কোনো অসুবিধা নেই, নিজেরা ঘোরো। সেক্ষেত্রে একটা অসুবিধা পড়তে পারো যে কোথায় কী রয়েছে পুরো রাস্তাটা, সেক্ষেত্রে তোমাদের ম্যাপ ফলো করতে হবে, যে জু এর যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ ফলো করে ঘুরতে হবে বেটার। আদারওয়াইজ তোমরা নিজেরা হারিয়ে যেতে পারো যে কোথা দিয়ে কোন রাস্তা দিয়ে গেলে কী দেখতে পাবো বা ব্লা ব্লা ব্লা। তো এইটা একটা প্রবলেম হতে পারে। আদারওয়াইজ মানে গাইড নিতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই, নিজেরাও ঘুরতে পারো। আমার মনে হয় সেটাই বেস্ট, বিকজ আমরা এমনি বন্ধুবান্ধবরা আসলে তাই করতাম, সাধারণত গাইড ফাইড নিতাম না। তো এই আর কি, আর সব কিছুই ঠিক আছে। এমনি বোতলের ব্যাপারটা বললো যে প্লাস্টিক পুরোপুরি ব্যান, প্লাস্টিকের খাবার টাবার নিয়ে ঢুকতে পারবে না, খাবার নিয়ে ঢোকা অ্যালাউ, বাট প্লাস্টিকের র্যাপারে নিয়ে ঢোকা অ্যালাউ না, সেটা তোমরা কাগজের ঠোঙার মধ্যে নিয়ে যাও, নাহলে ওরা সেটা করে দিচ্ছে। বোতলের ক্ষেত্রেও তাই হচ্ছে, প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ করছে, বাট স্ট্যাম্প মেরে দিচ্ছে উইথ মানে কিছু মানি নিয়ে, ওর মধ্যে স্ট্যাম্প মেরে দিচ্ছে 50 টাকার বদলে। যদি বোতল ফেরত দাও তাহলে 50 টাকা তুমি ফেরত পাবে, এলস 50 টাকা গেল, আদারওয়াইজ তুমি ঢুকতে পারবে না কোনো জলের বোতল নিয়ে। তো এগুলো কিছু নিয়মকরণ হয়েছে এই আর কি। তো সব কিছু দিয়ে ওকে সেরকম বিশাল কিছু লাগলো না। মানে দার্জিলিংয়ের জু যেটা আমার খুবই ভালো লেগেছিলো, কেন ভালো লেগেছিলো সেটা দার্জিলিংয়ের জুয়ের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। মানে সেই তুলনায় সেরকম কিছুই নেই নন্দনকাননে, যে ভাই হাইপটা ছিল নন্দনকাননের সেই জিনিসটা আর নেই, মানে সেটা দেখলাম না আর কি। তো এই আর কি, কোনো দিন যাইনি, এবার ভালো করে ঘুরে ফেললাম, আর কোনো দিন হয়তো যাবো না নন্দনকানন। তো তোমরা যদি গিয়ে থাকো, তোমাদের ভালো লাগে থাকলে আবার যাবে, না ভালো লাগলে আর যেও না। তো আর কিছু বলার নেই। আজকে লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি পুরী থেকে। এমন না যে এটা লাস্ট ব্লগ পুরীতে, কালকেও ব্লগ আসবে। কালকে আমরা দুপুরে ট্রেন বন্দে ভারত। সো দেখি সকালবেলা কখন উঠি, প্ল্যান তো আছে সকালবেলা, ভোরবেলা না, এমনি সকালবেলা উঠে বিচে যাব একবার, ওখানে ব্রেকফাস্ট করার এরকম একটা প্ল্যান রয়েছে। তো সেটা কাল সকালেই দেখতে হবে তোমরা। তো চলো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কোনো কোয়ারি কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কিছু আরও যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ দিস ভিডিও এ লাইক, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আর যদি প্রথমবার দেখছো আমার চ্যানেলে আমার ভিডিও, তাহলে বলবো আগের দুটো ভিডিও অবশ্যই দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। সো টিল দেন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট, সব ফর দ্য বেস্ট, বাই বাই।